আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিতের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যখন প্রথম অধ্যায়ে প্যাটার্নের কথা বলা হয় এবং বই যখন আমরা খুলি সূচিপত্রের প্রথম অধ্যায়ে দেখি কিছুই বুঝতে পারি না। কিন্তু যদি এই জায়গায় আমি তোমাদেরকে কয়েকটি উদাহরণ দেই, যে তুমি অষ্টম শ্রেণীতে যে কয়েকটি বই পেয়েছো, 9টি বা 10টি বই পেয়েছো, তুমি দেখবে যে এক একটি বইয়ের উপরের কাভার পেজ এক এক রকমের, কালার এক এক রকমের, ভিন্ন রকমের। এটা একটা প্যাটার্ন হতে পারে। আবার মনে করো তুমি কোথাও দেখবে যে নকশা করা আছে, কারুকার্য আছে। আগের পুরাতন মসজিদগুলোতে উপরে কারুকার্য থাকতো, বা অনেক বাড়িতে এই ফুল একে একে বিভিন্ন কালার দিয়ে কারুকার্য থাকে। বা এই প্যাটার্নের সবচেয়ে যথোপযুক্ত যে উদাহরণ, যেটি যেন আমাদের এই সৃষ্টিকর্তা যে পৃথিবী সৃষ্টি করেছেন, এটা হলো প্যাটার্নের সবচেয়ে উত্তম উদাহরণ। প্যাটার্নের আমরা আরও কিছু কথা বলি, যে তোমরা শিখেছ পঞ্চম শ্রেণীর বইয়েতে দেখেছ যে গুণিতক, গুণনীয়ক। 5 এর গুণিতকগুলোই প্যাটার্ন হতে পারে, অবশ্যই হতে পারে। আবার দেখেছো তোমরা যে শিশুদের লাল নীল যে কালারের ড্রেস থাকে, আমরা জানি যে শিশুরা এক কালারের ড্রেস থেকে বিভিন্ন রকমের লাল, কালো, মানে জমকালো যে কালারগুলো আছে, যে কালারগুলো অ্যাট্রাকশন করে, বেশি ফোকাসিং আমাদের ফোকাস করে, এই ধরনের কালারগুলা যখন একত্রে থাকে তখন একটা প্যাটার্ন তৈরি করে। এই আমার হাতে দেখো, এই যে 4টা মার্কার রয়েছে, এই 4টা কালার দ্বারা যদি আমি কোনো কিছু অঙ্কন করি, বা এই 4টা এই মার্কারই একটা প্যাটার্ন তৈরি করে। এই অধ্যায়ে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এই প্যাটার্নের অধ্যায় থেকে সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে আমি কি কি অধ্যায় থেকে শিখব। প্রথমত আমি শিখব প্যাটার্ন কি, তারপরে দেখব যে প্যাটার্নের সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়, প্যাটার্নের সাহায্যে তার পরবর্তী সংখ্যাগুলো নির্ণয়, প্যাটার্নের সাহায্যে একটি বীজগাণিতিক রাশি দাঁড় করানো। আসো আমরা প্যাটার্নের প্রথম এক্সাম্পলটি বা উদাহরণটি দেখি। তোমাদের বইয়ের মধ্যে এভাবে দেওয়া আছে, একটি বর্গাকৃতির একটি ঘর দেওয়া আছে প্রথম চিত্রের মধ্যে। এই জায়গায় তোমরা দেখবা যে এই রকমের টাইলস দেওয়া আছে। এই টাইলসগুলো হলো আড়াআড়ি। কি হলো? এই টাইলসগুলো হলো আড়াআড়ি। এই জায়গায় আবার তার সামনে আরও 2টি টাইলস দেওয়া আছে। এই 2টি আড়াআড়ি টাইলসের সাপেক্ষে এই 2টি টাইলস হলো লম্বালম্বি। আবার এই 2টি টাইলসের সাপেক্ষে এই 2টি টাইলস হলো আবার লম্বালম্বি। আবার এই 2টি টাইলসের সাপেক্ষে এই 2টি টাইলস হলো লম্বালম্বি। এভাবে আমরা ঘরের মেঝেতে বা ফ্লোরে বিভিন্ন রকমের টাইলস ব্যবহার করে থাকি। তোমরা দেখবে আরও যে তোমাদের স্কুলের যে স্কুল ড্রেস বা ইউনিফর্ম থাকে, জুতা এক ধরনের, নিচের প্যান্টটা এক ধরনের, জামা এক ধরনের, এই বেসটা এক ধরনের, সবগুলা দেখতে যেন একটা আকর্ষণীয় হয়। এটাই প্যাটার্ন। আমরা তারপরে একটি সংখ্যা দেখি, মানে তোমাদের বইয়ের মধ্যে 2 নম্বর চিত্রের মধ্যে দেওয়া আছে। এমনভাবে দেওয়া আছে যে প্রথমে একটি সংখ্যা, তার এই দিকে যে সংখ্যাগুলো যাবে এবং এই দিকে যে সংখ্যাগুলো যাবে, এই প্রতি ক্ষেত্রের সংখ্যাগুলো এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1 হবে। তারপর এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1, 1। ওই 1 আর 1 যদি আমরা পাশাপাশি যোগ করি তাহলে 2 হবে। আবার প্রথম সারি, দ্বিতীয় সারি, 3 নম্বর সারিতে আসি। 1,
এক 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 এক। ওই এক এবং দুইটি সংখ্যা যোগ করি, পাশাপাশি সংখ্যা যোগ করি তার নিচে বসিয়ে দেই। তারপরে 2 আর 1 যোগ করি, পাশাপাশি সংখ্যা যোগ করে তার নিচে বসিয়ে দেই। কি হবে? 3 হবে। ওকে, তারপরে আমরা আরও একটি সারিতে যাই। 1 1 1 আর 3 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, তার মধ্যখানে আমরা বসিয়ে দেব। তারপর 3 আর 1 4, 1 1 বসিয়ে দিলাম। আবার নিচে আর একটা সারিতে যাই। 1 1 1 1 কি কত? 4 আর 1 হ্যাঁ বসিয়ে দেই 5 বোঝানোর স্বার্থে। 4 আর 6 10, হ্যাঁ পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল। আবার কত? কত হবে? 4 আর 6 10। আবার 4 আর 1 কত হবে? 5 হবে। আমরা আরেকটি সংখ্যা নিচে যাই। 1 1 1 1 পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করি উপরের সারির। কত? 1 আর 5 6, 5 আর 10 15, 10 আর 10 20 নিচের সারিতে বসাই, উপরের সারি যোগ করে নিচের সারিতে বসাই। 10 আর 5 15, 5 আর 1 6। যদি আমি এইভাবে এখন টানতে থাকি, এইভাবে টানতে থাকি, এই জায়গায় নিচের সংখ্যা বাদ দিয়ে দিলাম। এটা কি তৈরি করে? একটা ত্রিভুজ তৈরি করে। এই সংখ্যাগুলো দ্বারা প্যাটার্ন তৈরি করা যায়। সংখ্যার মাধ্যমে যদি প্যাটার্ন তৈরি করা যায় তাহলে অবশ্যই জ্যামিতির মাধ্যমেও প্যাটার্ন তৈরি করা যাবে। আমাদেরকে ক্লাসটি ধৈর্য সহকারে দেখতে হবে, ইনশাআল্লাহ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তারপরে দেখো আমরা আসি পরবর্তী কিছু নিয়মে প্যাটার্নের। দেখো আমাদের মধ্যে দেওয়া আছে যে 1 3 বা তাছাড়াও প্রথমে 1 4 7 10 13 কয়েকটি সংখ্যা দেওয়া আছে এবং আমরা দেখব এই সংখ্যাগুলিতে কয়েকটি প্যাটার্ন বিদ্যমান। পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করি, পার্থক্য 3। 10 থেকে 7 বিয়োগ করি 3, 7 থেকে 4 বিয়োগ করি 3, 4 থেকে 1 বিয়োগ করি 3। প্রতি ক্ষেত্রে পার্থক্য কি? 3। এটা একটা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। আবার আরেকটি প্যাটার্ন আমরা দেখি যে কত? 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ কত? 32, 32 এর দ্বিগুণ 64, 64 এর দ্বিগুণ 128। ওকে, 128 এর দ্বিগুণ 256, 256 এর দ্বিগুণ 512। এই সংখ্যাগুলাও পাশাপাশি বসে একটি প্যাটার্ন তৈরি করে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে সংখ্যাটি, যে সংখ্যা আছে ওই সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে। 2 এর দ্বিগুণ 4 হচ্ছে, 4 এর দ্বিগুণ 8 হচ্ছে, 8 এর দ্বিগুণ 16 হচ্ছে, 16 এর দ্বিগুণ 32 হচ্ছে, 32 এর দ্বিগুণ 64 হচ্ছে, 64 এর দ্বিগুণ 128 হচ্ছে, 128 এর দ্বিগুণ 256, 256 এর দ্বিগুণ 512 হচ্ছে। এবং এই সংখ্যাগুলো একটি প্যাটার্ন সৃষ্টি করে। তারপরে আমরা দেখি প্যাটার্নের কি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, যে একটি সংখ্যা, একটি সংখ্যা বা এমন সংখ্যার আমরা গুণনীয়ক নির্ণয় করি যে ওই সংখ্যার গুণনীয়ক বা এক, ওই সংখ্যার গুণনীয়ক এক বা ওই সংখ্যাটি ছাড়া আর কোনো একাধিক গুণনীয়ক বা উৎপাদক নেই। এই রকমের সংখ্যাগুলোকে ওই সংখ্যার মৌলিক উৎপাদক বলে বা মৌলিক গুণনীয়ক বলে বা মৌলিক সংখ্যা বলে। আমি আবারও ক্লিয়ার করে বলি,
এক ভিন্ন, এক ছাড়া, একের গুণনীয়ক এক, এক ছাড়া, এক যৌগিকও নয়, এক মৌলিকও নয়। তুমি এমন সংখ্যা নিলা, এক ভিন্ন এমন কোনো সংখ্যা নিলা, নিয়ে তাকে গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করলা। যদি ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বিশ্লেষণ করার পরে তুমি দেখো যে ওই সংখ্যা ছাড়া, ওই এক এবং ওই সংখ্যা ছাড়ার কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই, এই ধরনের সংখ্যাকে বলে মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখব যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দেখব। এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দেখতে আমরা একজন বিজ্ঞানীর কথা মনে করব বা স্মরণ করব, যে ইরাটোস্থেনিস। বিজ্ঞানীর নাম কি? ইরাটোস্থেনিস। বিজ্ঞানী ইরাটোস্থেনিস একটি ছাঁকনি তৈরি করেছেন, একটি জাল তৈরি করেছেন। এই জালের মধ্যে যদি আমরা জাকুন দিই, ছাঁকনি দিই, তো দেখা যাবে এই জাল থেকে যে সংখ্যাগুলো পড়ে যাবে, এই সংখ্যাগুলি যৌগিক। আর এই জালের মধ্যে এই চালুনি আমরা এই চাল বা গুড়ি, এই ধরনের চালুনি দিয়ে, এই যে চালুনি যেটা আছে, ইরাটোস্থেনিস ছাঁকনি যেটা আছে, বা চা ছাঁকতেও আমরা ছাঁকুনি ব্যবহার করি, চার দানাগুলো নিচে না পড়ার জন্য, এটা একটা ছাঁকনি। ইরাটোস্থেনিস ছাঁকনির নিচে যেগুলো সংখ্যাগুলো পড়ে যাবে, এই সংখ্যাগুলো হলো যৌগিক সংখ্যার। যে সংখ্যাগুলো ইরাটোস্থেনিস ছাঁকনির নিচে পড়বে না, এই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন দেখি যে ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যা মৌলিক সংখ্যা পাওয়া যায়, কতটি মৌলিক সংখ্যা পাওয়া যায়। 100টি হলে আমরা দৈর্ঘ্য বরাবর 10, প্রস্থ বরাবর 10, 10 10 100। তাহলে আমরা নেই এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। আল্লাহ মালুম হবে নি। 1 1 1 2 3 4 5 6 7 আল্লাহ 8 হবে। তারপরে এই সংখ্যাগুলো প্রথমে ফিল আপ করি। আমরা সর্বপ্রথম লিখব কত? 1। 1 সংখ্যাটি যৌগিকও নয়, মৌলিকও নয়। তারপরে আমরা দেখি সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত বসাই। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 30 40 50 60 70 80 90। আমি 100 কত পর্যন্ত যেতে পারলাম না, পারবো কি পারবো জানি না। আল্লাহ মালুম। হ্যাঁ, 100 পর্যন্ত যেতে পারলাম। তারপরে কত হবে? 2 10 1 21, 3 10 1 31, 4 10 1 1 40, 5 10 51, 6 10 1 61, 7 10 1 71, 8 10 1 81, 9 10 1 91। কত? 22 23 24 25 26 27 28 29। তার মানে 3 9 4 9 5 9 6 9 7 9 8 9 9 9।
তারপরে কত দেখি 3 2 সরি 4 2 5 2 6 2 7 2 8 2 9 2 33 34 35 36 37 38 43 44 45 46 47 48 53 54 55 56 57 58 63 64 65 66 67 68 73 83 93 হ্যাঁ 74 84 94 তারপরে কত 75 85 95 76 86 96 তারপরে কত 77 87 9 10 97 78 88 98 এই সংখ্যাগুলো আমি জুড়িয়ে দিলাম। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দেখতে সর্বপ্রথম এক যৌগিক সংখ্যাও নয়, এক মৌলিক সংখ্যাও নয়, এক ব্যতীত 2 এর গুণিতক সংখ্যাগুলো আমরা কেটে দেব। কোনো কিছু দ্বারা না, শুধুমাত্র এই মার্কার দ্বারা বা আমরা কলম দ্বারা বা পেন্সিল দ্বারা এই ধরনের একটা চার্ট তৈরি করব। চার্ট তৈরি করে আমরা এই সংখ্যাগুলো মার্কার বা পেন দ্বারা কেটে দেব। 2 এর গুণিতক কত? 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48 50 2 এর গুণিতক 52 54 56 58 60 62 64 66 68 70 72 82 92 74 84 94 76 86 96 78 88 98 এই সংখ্যাগুলো 2 এর গুণিতক আমরা কেটে দিলাম। তারপরে 3 এর গুণিতকে যাই। কত? 6, তারপরে 9 পরে 12 তো কেটে 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 3 10 30 3 11 33 3 11 33 33 এর পরে কত হবে? 34 34 এর পরে 39 3 13 39 তারপরে কত? তারপরে 41 নয়, 43 নয়, 39 পরে হ্যাঁ 3 14 42 হ্যাঁ 3 3 15 45 3 16 48 তারপরে কত হবে? 50 52 53 হবে না, হ্যাঁ
কত হবে? 55 হবে না? হ্যাঁ 57 হবে। কত হবে? 57 হবে 3-এর গুণিতক। 3 একে 3 রয়ে গেল 3 নং 27। তারপরে 59 হবে 3 একে 3 রয়ে গেল 2 29 না হবে না। তারপরে 3 দুগুণা 6 3 একে 3 হ্যাঁ 63ও কাটা যাবে। 3 দুগুণা 6 না কাটা যাবে না। 67 কাটা যাবে না। কত? এই সংখ্যাটা কাটা যাবে কারণ 3 দুগুণা 6 3 তিরিঙ্গা 9 3-এর গুণিতক। তারপরে কত? 73 3 দুগুণা 6 না এই সংখ্যাটা কাটা যাবে না। 71 কাটা যাবে না। 75 না এবার 3 দিক কত? 3 দুগুণা 6 3 5 15 হ্যাঁ কাটা যাবে। তারপরে কত? 77 না কাটা যাবে না। 3 দুগুণা 6 এর আগে কয়টা সংখ্যা রয়ে গেছে আমি লক্ষ্য করিনি। 2-এর গুণিতক 80 2-এর গুণিতক 90 2-এর গুণিতক 100 এই সংখ্যাগুলো কাটা যাবে। 3-এর গুণিতক 77 হবে 3 দুগুণা 6 17 না 3 দুগুণা 6 19 না হবে না। 3-এর গুণিতক হবে না। তারপরে কত? 81 হবে 3 তিরিঙ্গা 3 দুগুণা 6 কত রয়ে গেল 3 31 না হবে না। তারপরে 83 কত? 3 দুগুণা 6 2 রয়ে গেল 23 না হবে না। তারপরে 85 3 দুগুণা 6 রয়ে গেল 2 2 25 না হবে না। 3-এর গুণিতক 87 কত? 3 দুগুণা 6 আর 2 রয়ে গেল 27 3 নং 27 হ্যাঁ যাবে অবশ্যই যাবে। 3 দুগুণা 6 না যাবে না। তারপরে 93 হ্যাঁ অবশ্যই যাবে। 3 তিরিঙ্গা 9 3 একে 3 95 যাবে। 3 তিরিঙ্গা 9 না এবার 3 নং না যাবে না। এই 99টা যাবে। ওকে আমরা সংখ্যা কমে এসেছি। এরপরে 5 5-এর গুণিতক 10 15 20 25 30 35 40 45 50 55 60 65 70 75 80 85 90 95 100 5-এর গুণিতক। তারপরে যাও 7-এর গুণিতক 7 একে 7 7 দুগুণা 14 আগে কাটাকাটি হয়ে গেছে 14 তিসাতা 21 4 সাতা 28 5 সাতা কত? 35 6 সাতা 42 7 সাতা 49 7 আটা 56 7 নং 63 7 10 70 7 10 70 তারপরে কত হবে? 77 7 11 77 তারপরে কত হবে? 70 77 তারপরে কত হবে আমরা জানি না। 77 পরে 77 সাথে আরও কত যোগ হবে? হ্যাঁ 80 80 সাথে 84 হ্যাঁ 7 12 84 হ্যাঁ 8 12 8 12 96 হ্যাঁ আর যাবে না। কতটি সংখ্যা কেটে দিলাম? 7-এরও গুণিতক কেটে দিলাম। দেখি অবশিষ্ট সংখ্যা কয়টি রয়। কয়টি সংখ্যা রয়? 9 নং 81। আমরা এই সংখ্যাগুলো কেটে দেওয়ার পরে দেখি কয়টা সংখ্যা রইল। 1 কি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পরে কত হবে? আসো 53 কত? 53 তারপরে কত? 59 তারপরে কত? 61 তারপরে কত? 67 তারপরে কত? 71 73 তারপরে কত? 79 79 হ্যাঁ 9 নং 81 3 দুগুণা 37 সাথে 21 অবশ্যই 7 13 91 এই সংখ্যাটাও নয়। এই সংখ্যাটা নয়। কত? 3 দুগুণা 6 হ্যাঁ 3 দুগুণা কত? 6 রইল 2 2
আর 1 21 3 21। অবশ্যই 81 সংখ্যাটিও কি যৌগিক সংখ্যা। 81 সংখ্যাটিও যৌগিক সংখ্যা। তারপরে কত 83, তারপরে কত 89, তারপরে কত 97, কত 97। আমি অন্য পেন্সিল দিয়ে করে দিছি। এই সংখ্যা, এই সংখ্যা। ওকে, আমরা সংখ্যাগুলো গণি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে আমরা দেখলাম যে 1 থেকে 100 এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে। এই জায়গার মধ্যে যদি তোমরা নির্ণয় করো, যদি 1 থেকে 100 এর ভিতরে এক যৌগিক নয়, মৌলিক নয়, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত 2। আমরা এখন দেখব যে যদি 1 থেকে 100 এর ভিতরে যদি 25টি মৌলিক সংখ্যা থাকে, তাহলে তোমরা সংখ্যাগুলো লিখবে 101 থেকে 1000 পর্যন্ত লিখবে, দেখবে এর ভিতরে কয়টা মৌলিক সংখ্যা রয়েছে। আবার তোমরা এইগুলো দেখবে প্রতি ক্ষেত্রে নির্ণয় করবে। তারা বলে থাকবে যে পরীক্ষার মধ্যে MCQ এর মধ্যে আসে থেকে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 1 2 3 4 5 6 7 8। তোমাকে বলতে পারে পরীক্ষা যে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 50-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, 15টা সংখ্যা আছে। তুমি এভাবে এই ইরাটোস্থেনিস সাকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারো। তোমাকে যে গণিতের ক্ষেত্রে খুবই এক্সপার্ট হতে হবে এমন নয়। আমাকে যেভাবে দেখলে আমি ভেঙে চুড়ে একটি একটি করে সংখ্যা বের করছি, তুমি এমনটিভাবে সময় নিলে এই ইরাটোস্থেনিস সাকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে। আমরা পরবর্তী যে ক্লাসে চলে যাব, যে পরবর্তী সংখ্যা, ওই সংখ্যাটাই আছে যে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করো। পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে একটি প্যাটার্নের সাহায্যে আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করব। মনে করো এই প্যাটার্নটি দেওয়া আছে 3 থেকে শুরু করেছে, তুমি 2টি সংখ্যা নির্ণয় করলে, তুমি তোমার সারা জীবনব্যাপী যদি মৃত্যু অবধি যদি তুমি সংখ্যা গণনা করো, এই সংখ্যা শেষ হবে না। তুমি পরে তোমার ছেলেকে বলে গেলে, তোমার ছেলে পরে তোমার ছেলেকে বলে গেলে, মানে তোমার নাতিপতি কোনটি কি তার কি বলে না, টেঙ্গালাটি পর্যন্ত যারা আছে সবাই এই সংখ্যাটি গণনা শেষ করতে পারবে না। কিন্তু যখন গণনা সবাই করবে, একটি নির্দিষ্ট নিয়মে করবে। এই নির্দিষ্ট নিয়ম কি, আমরা বইয়ে যেভাবে দেওয়া আছে যে প্রদত্ত সংখ্যা লিখি, প্রদত্ত সংখ্যা কত দেওয়া আছে, 3 10 17 24 31। ওকে, পরে লিখব যে এই জায়গায় লিখব পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। আমি নিচে লিখি, তোমরা একই লাইনে লিখবা, সংখ্যার পার্থক্য। দেখো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেও 7, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেও 7, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেও 7, 31 থেকে 24 বিয়োগ দেও 7। প্রতি ক্ষেত্রে পার্থক্য কত, প্রতি ক্ষেত্রে পার্থক্য 7। এর মানে 3 থেকে 10 7 বড়, 10 থেকে 7 17 7 বড়, 17 থেকে 24 7 বড়, 24 থেকে 31 7 বড়। এভাবে আমাদের পরবর্তী যতগুলো সংখ্যা নির্ণয় করতে হবে প্রতি ক্ষেত্রে 7 করে বাড়বে। আমরা লক্ষ্য করি, বলবো এই জায়গায় লক্ষ্য করি, দাঁড়িয়ে দিলাম, লক্ষ্য করি বা কমা, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য, প্রতিবার পার্থক্য কত, 7।
লিখো। অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে। লিখি, কোনো কমা দিতে হবে না, এই জায়গায় লিখতে হবে, লিখলেও পারবা। কি লিখবা দেখো, 31-এর সাথে 31-এর সাথে 7 যোগ করো, কত হবে? 38। আবার 38-এর সাথে 7 যোগ করো, কত হবে? 45। দুইটি সংখ্যা আমরা যদি চাই, যদি না এর পরবর্তী সংখ্যা নির্ণয় করব, 7 যোগ করো, কত হবে? 7 5 12, 2 52, কত হবে? 52। তোমরা যদি বলো না আমি আরও একটি সংখ্যা নির্ণয় করব, 10টি সংখ্যা নির্ণয় করব, 52 যোগ 7 কত হবে? 57। কি বললাম, লিখলাম 67। তোমরা যদি না বলো আমি আরও নির্ণয় করব, নির্ণয় করো, 7 7 14, 7 74 পর্যন্ত। এই ধরনের সংখ্যা পেলে তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে, একটি প্যাটার্ন লক্ষ্য পাবে, একটি শর্ত দেখবে, একটি সুন্দর একটি নিয়ম সাজানো আছে যে সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় একটি নির্দিষ্ট নিয়মে বা একটি প্যাটার্নে আমরা সাজাতে পারি। প্রথমে যে সংখ্যা যেটা পাবো আমরা খুব বলবো যে প্রদত্ত সংখ্যা, কমা অবশ্যই দিতে হবে, না হলে চলবে না। তারপরে লিখতে হবে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য। বইয়ের মধ্যে এমন দেওয়া আছে কি যে এই দুইটি সংখ্যা নিয়ে আসছে এইভাবে এইভাবে এইভাবে, দিলেও চলবে, না দিলেও চলবে, বোঝানোর জন্য দিয়েছে। ওকে, এই ধরনের সংখ্যা আমরা কয়েকটি সংখ্যা দেখব। বোর্ডের মধ্যে কয়েকটি সংখ্যা লিখেছি যে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করে। বইয়ের উদাহরণ 1 এর পরে আমি কয়েকটি সংখ্যা দেখব যে এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করা যায়। সংখ্যাগুলা কি? যে 1 3 5 7 9, এই সংখ্যাগুলার দেখো প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 3 থেকে গেলে 2 চলে গেলে বিয়োগ করলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2। এর মানে উদাহরণ 1 এর ফরম্যাট যেভাবে আছে হুবহু একই গঠন বা স্ট্রাকচারের মধ্যে পড়ে যাবে, একই প্যাটার্নের মধ্যে পড়ে যাবে। তারপরে 4 8 12 16 20, প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 4। এর মানে প্রতিবার 2 করে বাড়ছে। এরপরে যতটা সংখ্যা বলুক না কেন আমরা নির্ণয় করতে পারবো। কত? উদাহরণ 1 মধ্যে 20 24 28 32 34 40 44 48, এভাবে বলতে পারবো। তারপরে দেখো 5 10 15 20 25, প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 5, তাও আমরা নির্ণয় করতে পারবো। একই নিয়ম 7 14 21 28 35, প্রতি ক্ষেত্রে কত করে বাড়ছে? 7 করে বাড়ছে। আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। 6 12 18 24 30, প্রতি ক্ষেত্রে কত করে বাড়ছে? 6 করে বাড়ছে। মানে আমরা উদাহরণ 1 যে নিয়ম আছে, ফরম্যাট আছে, একই প্যাটার্নে আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। তারপরে কত? 6 17 28, কত? 39 50, এই 17 থেকে যদি 6 চলে যায় তাহলে কত? 11, কত? সরি 17 থেকে 6 চলে গেলে 11, অবশ্যই 11। এই 11 যে আছে প্রতি ক্ষেত্রে 11, এর মানে উদাহরণ 1 সাথে আমরা একই প্যাটার্নে আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। তারপরে দেখো 24 20 16 12 8, প্রতি ক্ষেত্রে কত করে কমছে? 4 করে কমছে। এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। হয়তো এক সময় নির্ণয় করতে করতে মাইনাস বা ঋণাত্মক দিকে চলে যাব। তারপরে 11 8 5 2 1, এই 8 থেকে 11 বিয়োগ দাও, কত থাকে? -3। 5 থেকে 8 বিয়োগ দাও, -3 থাকে। এর মানে মাইনাস সংখ্যাগুলো তোমরা ষষ্ঠ শ্রেণীতে সংখ্যা রেখা দেখেছো। সংখ্যা রেখার ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক, সংখ্যা রেখার বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক। এর মানে শূন্যর যত ডান দিকে যাবা ধনাত্মক সংখ্যা, আর শূন্যের যত বাম দিকে যাবা তত ঋণাত্মক সংখ্যা। আবার বাম থেকে যত ডানে যাবা সংখ্যা বাড়তে থাকবে, আর ডান থেকে যত বামে যে যেতে থাকবা তত সংখ্যা কমতে থাকবে, মানে সংখ্যা থত করে কমতে থাকবে। এই সংখ্যাগুলো নির্ণয় করে আমরা উদাহরণ 1 এর সাহায্যে বাকি সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। মানে একাধারে মানে একসাথে অনেকটা কথা বলে ফেলেছি। পরবর্তীতে আসি যে আমরা উদাহরণ আরও কিছু অঙ্ক পাবো, এই অঙ্কগুলো করতে পারি কিনা। আমরা উদাহরণ 2-এ আসি। কি দেওয়া আছে? যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যা কি দেওয়া আছে? একটি প্যাটার্ন দেওয়া আছে 1 4 9
16, 25। তুমি এই ক্ষেত্রে বললা হ্যাঁ আমি তো এই সংখ্যাগুলো পড়ে এসেছি সপ্তম শ্রেণীর মূলদ অমূলদ সংখ্যার প্রথম অধ্যায়ের 2 নম্বর পেজে আমি একটি চার্ট বা 3 নম্বর পেজে আমি একটি চার্ট দেখেছি যে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এর মানে আমি এই প্যাটার্নের সাহায্যে পরবর্তী যত সংখ্যা নির্ণয় করব সবগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি যত লক্ষ কোটি সংখ্যা নির্ণয় করি না কেন প্রত্যেকটি সংখ্যা আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখি, এখানে লিখব প্রথমে প্রদত্ত সংখ্যা। কি লিখব? সর্বপ্রথম লিখব প্রদত্ত সংখ্যা। যেহেতু সংখ্যাগুলোর একাধিক লিখতেছি তাহলে লিখব প্রদত্ত সংখ্যাগুলো। লিখি প্রদত্ত সংখ্যাগুলো কত? 1, 4, 9, 16, 25। এরপরে আমাকে আরও সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো এরপরে লিখব যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য খুব ভালোভাবে লক্ষ্য করো। এই জায়গায় কি যদি আমি 4 থেকে 1 বিয়োগ দেই কত হবে? 3। তারপরে 9 থেকে যদি আমি 4 বিয়োগ দেই কত হবে? 5। ওকে, আমি 16 থেকে 9 বিয়োগ দিই কত হবে? 7। যদি আমি 25 থেকে 16 বিয়োগ দিই কত হবে? 9। এই জায়গায় খুব সূক্ষ্মভাবে একটি জিনিস লক্ষ্য করো। আমি যখন দুটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য তার নিচের সারিতে বসাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। তবে আমরা এই জায়গায় লিখব যে লক্ষ্য করি, লক্ষ্য যদি এইভাবে হয় লক্ষ্য করি প্রতিবার এই সংখ্যার পার্থক্য নয়, পার্থক্যের পার্থক্য 2 করে বাড়ছে। প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। অতএব পরবর্তী দুইটি সংখ্যা, 4টি সংখ্যা, 5টি সংখ্যা, পরবর্তী সংখ্যা হবে যথাক্রমে পরবর্তী সংখ্যা হবে যথাক্রমে কত? আমরা লিখি কত? 25। 25-এর সাথে কত যোগ করতে হবে? 9 যোগ করো। কিন্তু লক্ষ্য রেখো এই প্রতি ক্ষেত্রে পার্থক্যের ভিতরে আর পার্থক্য 2 করে বাড়তেছে। এটাকে এখানে লক্ষ্য করো। এখানে যেহেতু প্রতি ক্ষেত্রে আমরা এখানে পার্থক্য দ্বিতীয় সারিতে বের করেছি, দ্বিতীয় সারিতে দেখা যাচ্ছে এইখানে আবার পার্থক্য কত? 2। এর মানে আমার পার্থক্য যত করে বাড়াতে হবে তার সাথে তত করে যোগ করতে হবে। এর মানে হলো আমি 2 যোগ করব, কত হবে? 25 যোগ 11 যোগ 36। ওকে, যাও। তারপরে 34 পূর্ণবর্গ সংখ্যা 34। তারপরে 11 আর 9 আর 2 কত? 11। 11-এর সাথে আবার কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। যাও 36। 34-এর সাথে 2 যোগ করো, কত হবে? 13 হবে। 3 আর 6 9, 1 আর 4 49। তারপরে আবার যাও 49 যোগ 11 আর 2 13। 13-এর সাথে 2 যোগ করো, পার্থক্যের সাথে 2 যোগ করো, কত হবে? 49 যোগ 2 আর 15। 5 আর 9 16। 1 আর 4 5 আর 1 6। হ্যাঁ, কি ভুল করছি যেন? 9 আর 4 14, 8 আর 64। মানে আমি পরবর্তীতে যত সংখ্যা নির্ণয় করব প্রতি ক্ষেত্রে
পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে দেখা যাচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে। আল্লাহ 5 থেকে 1 যদি চলে যায় 4, 6 থেকে 5 চলে গেলে কত 1, 11 থেকে যদি 6 চলে যায় 5, 17 থেকে যদি 11 চলে যায় কত 6, 28 থেকে তো দেখা যাচ্ছে তাহলে প্রতি ক্ষেত্রে তার পার্থক্য সমান হচ্ছে না। আমরা ভিন্ন কোনো নিয়মে দেখব। ভিন্ন নিয়ম কি প্রথমে লিখি সমাধানের ক্ষেত্রে। সমাধান প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যাগুলো কত 1, 5, 6, 11, 17, 28। হ্যাঁ, পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করব। এই জায়গায় লিখব পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। লিখি পাশাপাশি দুইটি সংখ্যার, এই জায়গায় পার্থক্য বলবো না, কখনো বলবো না, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। লক্ষ্য করো এই 1 আর 5 যোগ করে যদি তাহলে কত হলো 6 হলো। আবার যদি এই জায়গায় 6 আর 5 যোগ করি কত হবে 11 হবে। 11 আর 6 যদি যোগ করি 17 হবে। 17 আর 11 যোগ করি যদি 28 হবে। আবার 28 আর 17 যদি যোগ করি কত হবে দেখো 8 আর সাথে 15, 15 5 রয়ে গেল 1, 45। খুব ভালোভাবে লক্ষ্য করো। হ্যাঁ, এর মানে এই দুইটা সংখ্যার যোগফল এই সংখ্যাটির দেখো এই দুইটি সংখ্যার যোগফল এই জায়গায়, আর এই সংখ্যা কোথায় এখানে। এই দুইটি সংখ্যার যোগফল এখানে, আবার এই সংখ্যা তার পূর্ববর্তী সারিতে। এই দুইটি সংখ্যার যোগফল কোথায় এই জায়গায়, আবার এই সংখ্যাটা কোথায় এখানে। আবার এই দুইটি সংখ্যার যোগফল কোথায় এই জায়গায় নিচের সারিতে। এই সংখ্যাটা কোথায় হবে এখানে হবে না, হবে না। আবার কি এই দুইটি সংখ্যার যোগফল কত হবে 8 5 13, 13 3 রয়ে গেল 1, 4 আর 2 6, 6 আর 73। আবার এই সংখ্যাটা কোথায় চলে যাবে এখানে চলে যাবে। অবশ্যই কোথায় চলে যাবে এখানে চলে যাবে। মানে আমরা এরপরে যদি কমা দেই অসংখ্য সংখ্যা নির্ণয় করতে পারবো। নিচে লিখব প্রদত্ত সংখ্যাগুলি একটি প্যাটার্নে লেখা হয়েছে। লেখো যে প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। প্রদত্ত সংখ্যাগুলি একটি প্যাটার্নে লেখা হয়েছে। দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। এই দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। এই দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। এই দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। আর এই দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। তারপরে কি লেখ অতএব পরবর্তী একটি যদি নির্ণয় করি তাহলে হবে সংখ্যাটি কত। আমরা কত নির্ণয় করেছি এই দেখো 28 যোগ কত 17 কত হয়েছে 45 হয়েছে। বা 17 যোগ 28 45 তাও হবে। এর পরবর্তী সংখ্যা কত হবে তুমি যোগ করো। হ্যাঁ 28 45 যোগ করো
5 আর 8 13, 13 3 রয়ে গেল 1, 7, 73। এর মানে তুমি আরও অসংখ্য সংখ্যা নির্ণয় করতে পারবা। ঠান্ডা মাথায় একটি কথা শুনো, যে এই জায়গায় প্রথম যে নিয়মটি দেখলাম যে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান, এরপরে আমি যত সংখ্যা নেই না কেন প্রতি ক্ষেত্রে আমি তো যত পার্থক্য হয়েছে তত যোগ করেছি, আমি সামনের দিকে অগ্রসর হয়েছি, যে যার কোনো শেষ নেই। 2 নম্বর নিয়ম আমি দেখেছি যে সংখ্যাগুলো পেয়েছি এগুলা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমার পরবর্তীতে আমি যতগুলো সংখ্যা নির্ণয় করব ততটি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে দেখলাম যে পাশাপাশি পার্থক্য সমান নেই। এক্ষেত্রে কী করলাম, আমরা পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে তার নিচের সারিতে বসিয়ে দিলাম। উপর নিচ ক্লিয়ার করে দেখা গেল যে এই দুটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যা। এই লাইনিতে হয়ে যায়, পরবর্তী লাইনেও দেখা যায় একই সংখ্যা আছে। আর এর আগের যে সংখ্যা দেখলাম যে পার্থক্য, যদি পার্থক্যের ভিতরে আবার পার্থক্য থাকে, তবে পার্থক্যের ভিতরে যত পার্থক্য থাকবে ওই মূল পার্থক্যের সংখ্যার সাথে তত করে যোগ করতে হবে। করো যে আমরা এরপরে আর কয়েকটি সংখ্যা নিলাম। একটি সংখ্যা হলো 2, 2, 4, 8, 14, 22। আরেকটি সংখ্যা নিলাম, কয়েকটি সংখ্যা পাশাপাশি 0, 3, 8, 15, 24। আরও কয়েকটি সংখ্যা নিলাম 1, 4, 10, 22, 46। আর একটি সংখ্যা নিলাম একটি প্যাটার্নে 4, -1, -11, -26, -46। তোমরা এই সংখ্যাগুলো প্র্যাকটিস করে লিখে আমাকে দেখাবে। দেখানোর দুইটি উপায় রয়েছে। একটা রয়েছে FS সুপার স্কুল ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করতে পারো, দেখাতে পারো, অথবা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে এই যে অঙ্ক যেগুলো প্যাটার্ন সমৃদ্ধ অঙ্ক যেগুলো করেছে তোমরা বুঝছো কি বুঝছো না। প্লিজ কাইন্ডলি দয়া করে তোমাদের কাছে এইটুকু চাওয়া, যখন তোমরা ক্লাসটি দেখবে তখন তোমরা অবশ্যই লিখে যাবে যে তোমরা ক্লাসটি বুঝতে পারছো কি না। আমাকে খুশি করার জন্য না, অবশ্যই তোমরা যদি বুঝতে পারো তাও লিখবা, আর যদি বুঝতে না পারো তাও লিখবা। যে জায়গায় সমস্যা হবে এই জায়গায় স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবা যেন আমরা এই জায়গায় বুঝতে পারি না। আমি ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, পরবর্তী ক্লাসে দেখা হবে। যদি একটি ক্লাসের মধ্যে আমি সমস্ত অধ্যায়টি আমি পরিকল্পনা বা প্ল্যান নিয়েছিলাম যে আমি একটি লেকচারের মধ্যে আমি সমস্ত এই প্যাটার্নের A to Z দেখিয়ে দেবো। আমি দেখলাম যদি একটি অধ্যায়ের মধ্যে আমি যদি সব দেখানো লাগি তাহলে 3, 4, 5 ঘন্টা হয়ে যাবে। এই প্যাটার্নের এই যে ছোট্ট একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের সবগুলা যদি বৃত্তান্ত করা যায় বা বিশ্লেষণ করা যায়, তোমাদের দেখিয়ে দেই, তাহলে দেখা যাবে যে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। আর আমরা যখন অনেক বড় একটা ভিডিও দেখি তো এই ভিডিও কখনো দেখার চেষ্টা করি না, দেখি যে এর থেকে ছোটো কোনো ভিডিওর মধ্যে যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে এই ভিডিওটি দেখে নেব। আর একটু কথা মনে রেখো যে গণিতের সহজ কোনো শর্টকাট কোনো পদ্ধতি নেই যে তুমি এই স্ট্রেট বরাবর গেলা অনেকক্ষণ যেতে লাগবে, থেকে আমি দেখি অ্যাঙ্গেল বরাবর বাড়িতে চলে যাই না, এভাবে যেতে পারবে না। গণিত তোমাকে সময় নিয়ে ছোটো করে ভেঙে চিন্তা করে দেখতে হবে। এখন আমি তোমাকে অনেক সময় পড়ালাম, অনেক স্পিডে অনেক সময় পড়ালাম, এই ক্ষেত্রে যদি দেখা যায় যদি না কী রে স্যারতে তো দ্রুত পড়িয়ে গেছে আমিও দ্রুত পড়বো, বাবা তুমি বুঝবা না, এসব কখনোই বুঝবা না। আগে তুমি প্রথমে বইটা পড়ো, বইটা অক্ষরে 3, 4, 5 বার 10 বার রিডিং পড়ার পরে তুমি এই ক্লাসটি দেখো, ক্লাসটি দেখে নোট করো। শুধু ক্লাস দেখে চলে যাবে না, ক্লাসটি নোট করো। এরপরে তুমি দেখবে যে পরীক্ষার মধ্যে বা মডেল কোয়েকশন যে এক্সাম পরীক্ষা, উইকলি পরীক্ষা বা JSC পরীক্ষা যদি হয়, তুমি দেখবে আমি এই ক্লাসটি আজকে করছি 2025 সালের 2 ফেব্রুয়ারি, আজকে বার হলো রবিবার, যা সম্ভবত 2 তারিখ। তুমি দেখবে যে পরীক্ষার সময় একটিও প্রশ্ন এর বাইরে আসবে না। আমি যেটি লেকচার 2-3টি লেকচারের মধ্যে অবশ্যই কমপ্লিট করে দেব। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।